ফোকাস রাইটিং কিভাবে লিখতে হয়, কি কি বিষয়ের উপরে লিখতে হয়, ফোকাস রাইটিং এর স্ট্রাকচারটা কেমন হয়, ভূমিকাটা কেমন লিখবো, কিভাবে লিখবো, কতটুকু লিখবো, একটা চমৎকার ফোকাস রাইটিং লিখতে গেলে আরো কি কি কৌশল আমাদের অবলম্বন করতে হবে। যে ফোকাস রাইটিং এর জন্য আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। এই দক্ষতা অর্জন করার জন্য আমাদের কি করা উচিত, আমাদের করণীয়গুলো কি কি। প্রিয় ব্যাংক জব প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্যাংক জবের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ফোকাস রাইটিং, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য। আজকের আপনারা দেখবেন যে ফোকাস রাইটিং কিভাবে লিখতে হয়, কি কি বিষয়ের উপরে লিখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। আমি মনে করি যে আজকের পর থেকে ফোকাস রাইটিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। আপনাদের কাছে ফোকাস রাইটিং বিষয়টা একদম সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসুন আমরা আমাদের যে আজকে যে টপিক ফোকাস রাইটিং, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ফোকাস রাইটিংটা কি। আমাদের প্রথম বিষয়টা কি, যে ফোকাস রাইটিংটা কি। এই ফোকাস রাইটিংটা কি, এই বিষয়টা সম্পর্কে আমরা আগে ক্লিয়ার হয়ে নিই যে আসলে ফোকাস রাইটিংটা কি। এখানে দেয়া আছে যে কোনো সুনির্দিষ্ট বিষয় অর্থাৎ বিষয়টা একদম নির্দিষ্ট থাকবে, এলোমেলো থাকবে না, একদম বলে দেয়া থাকবে যে এই বিষয়ের উপরে কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, অর্থাৎ ওই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত লিখব। এটা দিয়ে কি করব, সুনির্দিষ্ট আলোচনা করাই হলো ফোকাস রাইটিং। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে করোনা পরবর্তী অর্থনৈতিক যে কি বলা যায় বিশ্লেষণটা যে আছে, যে করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থাটা কেমন হয়েছে, এটা কি ক্ষতির দিকে গিয়েছে নাকি ভালোর দিকে গিয়েছে। তো এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের কি হবে, যে ওই বিষয়টা নিয়ে আমরা কি করব, নির্দিষ্ট আলোচনা করব। শুধু করোনা পরবর্তী যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে ওই বিষয় নিয়েই আমরা কি করব, আলোচনাগুলো করব। তাহলে ফোকাস রাইটিং দ্বারা কি বোঝাচ্ছে, যে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে নির্দিষ্ট আলোচনা করাটাই হচ্ছে কি ফোকাস রাইটিং। এখন এই ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালো নম্বর পাওয়ার জন্য, আমরা জানি যে ফোকাস রাইটিং যখন আমরা লিখি এভারেজ মার্ক হচ্ছে কত, 15-16 বা 10-12-15-16। এতে কিন্তু জব হবে না। আমাদেরকে যদি ব্যাংক জবটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমপক্ষে যদি 35 থাকে ফোকাস রাইটিংয়ে, অন্তত 30 পেতে হবে, 28 থেকে 30। তাহলে আমরা ধরে নিব যে আমার ব্যাংক জবটা নিশ্চিত হয়ে যাবে। তো ফোকাস রাইটিং এর যে গঠন প্রণালীটা আমরা আগে দেখব, সেটা হচ্ছে যে একটা ফোকাস রাইটিং এর স্ট্রাকচারটা কেমন হয়, অর্থাৎ আমরা একটা ফোকাস রাইটিং লিখব তার স্ট্রাকচারটা কেমন হবে। শুরুতে থাকবে কি, এখানে 3টা স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রারম্ভিকা বা উপক্রমণিকা বা ভূমিকা, যেটাই বলি না কেন, আমাদের সূচনা লগ্নে যে কিছু কথা থাকে, গুরুত্বপূর্ণ কথা, যে কোন টপিক নিয়ে বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, এই যে হেডলাইনটা, এটা থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে। এরপর দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে কি বডি থাকবে, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা ফোকাস রাইটিং লিখতে যাচ্ছি সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। এখানে থাকতে পারে যে এই বিষয়টা কি কি ক্ষতিকর দিক আছে বা কি কি উপকারিতা আছে, এখানে কি কি সমস্যা আছে, এই সমস্যার সমাধানের উপায়টা কি, বা এই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের ফলাফলটা কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, এই বডিতে আমরা আলোচনা করব। এরপর লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে কি কনক্লুশন, অর্থাৎ আমাদের যেটাকে বলা হয় জবনিকা বা উপসংহার, যেটাকে বলা হয় যে আমরা যে বিষয়টা নিয়ে ফোকাস রাইটিংটা লিখলাম এই বিষয়টার উপর একটা সংক্ষিপ্ত 2-1 লাইনের একটা কি দিব, আমরা উপসংহার দিব, যে এটা এভাবে করলে ভালো হয় বা এর ফলাফল এটা। তাহলে আমরা দেখে নিলাম যে একটা ফোকাস রাইটিং এর 3টা অংশ থাকে। আবার একটু ভালো করে আমরা খেয়াল করি যে একটা ফোকাস রাইটিং এর কয়টি অংশ থাকে, 3টা অংশ থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা থাকবে। এরপর কি থাকবে, বডি থাকবে, অর্থাৎ ওই ফোকাস রাইটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এই অংশে করব। এরপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কনক্লুশন থাকবে, অর্থাৎ আমরা যে ফোকাস রাইটিংটা করেছি তার উপর ভিত্তি করে একটা কি থাকবে, আমাদের শেষ কথা একটা থাকবে। এরপর যেটা আসে যে ফোকাস রাইটিং এর যে আমরা 3টা পার্ট দেখলাম, এখন এই পার্টগুলো তো আমাদেরকে সাজাতে হবে। কিভাবে সাজাবো, সবার মনেই একটা প্রশ্ন যে আসলে কিভাবে সাজাবো, এটা নিয়ে আমাদের মাঝে একটা প্রশ্ন আছে। তো আসুন দেখা যাক ভূমিকাতে কি আছে।
ইন্ট্রোডাকশনে যে বিষয়টা আছে যে প্রথমে আমরা কি লিখব, হুক। হুক বলতে কি বোঝায় আপনারা একটু চিন্তা করেন যে আসলে হুক জিনিসটা কি। হুক বলতে বোঝাচ্ছে যে এমন একটা চমকপ্রদ কথা থাকবে, অর্থাৎ আমরা যে সূচনাটা করতে যাব সেই সূচনার প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেটা থাকবে একটা চমৎকার একটা সেন্টেন্স। কারণ আমরা জানি যে যারা এই ফোকাস রাইটিংগুলো দেখে, যে টিচাররা দেখে, তারা হচ্ছে অনেক অভিজ্ঞ এবং তারা একটা পেজ দেখে বা একটা শুরুতে দুই একটা সেন্টেন্স দেখেই তারা ধরে নেয় যে ফোকাস রাইটিংটা কেমন হয়েছে বা এখানে কত মার্কস দেওয়া যেতে পারে। তাদের কিন্তু ধারণা চলে আসে, কারণ তারা অনেক বেশি এক্সপার্ট। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে সেন্টেন্সটা লিখবো আমরা ভূমিকায়, সেই প্রথম সেন্টেন্সটা হবে কি একটা চমৎকার একটা শব্দ, যেটা দেখে ওই এক্সামিনারের একটা আগ্রহ সৃষ্টি হবে যে না দেখি এরপর কি লিখেছে। এভাবে কি হবে, সে তার ওই স্টুডেন্টের প্রতি বা ওই এক্সাম যে পরীক্ষার্থী আছে তার প্রতি তার একটা আগ্রহ সৃষ্টি হবে বা তার লেখাটা সে আরো কি পড়তে চাইবে। তো শুরুতেই আমরা কি করবো, একটা চমকপ্রদ একটা সেন্টেন্স আমরা লিখব। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স বলতে যে টপিকটা নিয়ে আজকে আমাদের এই ফোকাস রাইটিংটা এসেছে, পরীক্ষায় যে টপিকটা নিয়ে আমাদেরকে ফোকাস রাইটিং লিখতে বলা হয়েছে সেই টপিক সেন্টেন্সটা আমরা লিখব। সেখানে কি লিখব, সংক্ষেপে এই যে চমৎকার যে একটা আমরা সেন্টেন্স লিখব প্রথমে, এরপর লিখব আমরা কোন টপিক নিয়ে আমরা এই ফোকাস রাইটিংটা লিখতে যাচ্ছি, অর্থাৎ যেটাকে বলা হয় শিরোনাম বা হেডলাইন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বা যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি ওই বিষয়টা সম্পর্কে যদি আমরা শুরুতেই ধারণা না দিই তাহলে হয়তোবা উনি চিন্তা করবে যে আসলে সে কি লিখেছে আর কি চেয়েছে। তো শুরুতে আমরা তাকে ধারণা দিয়ে দিলাম যে এই সম্পর্কে আমাকে ফোকাস রাইটিংটা লিখতে বলেছে এবং আমি এখানে এই সম্পর্কেই লিখেছি। এই জন্য দ্বিতীয় ধাপে আমরা কি করব, এক লাইনের ভিতরে বা একটা সেন্টেন্স বা দুটা সেন্টেন্সের মাধ্যমেই আমরা টপিক সেন্টেন্সটা আমরা লিখে দিব। এরপরে যে ধাপটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট। ব্যাকগ্রাউন্ডটা কি হবে, অর্থাৎ আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে হুক লিখলাম, এরপর টপিক সেন্টেন্স লিখলাম, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ আমি যে আজকে যে ফোকাস রাইটিংটা লিখেছি এটা কি ধরনের হবে। অর্থাৎ ওই দুই একটা সেন্টেন্সের মাধ্যমেই আমাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ফোকাস রাইটিংটা কত সুন্দর করে আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে কি হবে, এই ভূমিকাটা পড়েই ওই স্টুডেন্টের প্রতি ওই টিচার কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে এবং সে ধারণা করে নিবে যে যদি 35 নম্বর থাকে 30, 28, 30 পাওয়ার যোগ্য। তাহলে আমাদের ভূমিকাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, যে শুরুটা যদি ভালো হয় তাহলে কি হয়, একটা ভালো নম্বর, দিন শেষে আমরা একটা ভালো নম্বর আশা করতে পারি। কিন্তু আমাদের শুরুটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে ভালো কিছু রেজাল্ট আশা করতে পারি না। এরপর যে বিষয়টা আসে, তাহলে আমরা দেখলাম বন্ধুরা যে ইন্ট্রোডাকশনটা হবে 3-4 লাইনের। প্রথমে এক লাইন থাকবে চমৎকার একটা কথা থাকবে, তারপর থাকবে যে আমরা কোন টপিকস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এরপর থাকবে কি এখানে আমি কি কি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি সেটা নিয়ে 2-1 লাইনের মধ্যে একটা সংক্ষিপ্ত বর্ণনা। এরপর যে বিষয়টা আসে, আমাদের যে সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে কি বডি। খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। কারণ কি, আমরা জানি যে একটা মানুষের যদি অবয়ব সুস্থ থাকে, তার বডিটা যদি সুস্থ থাকে, তার শরীরটা যদি সুস্থ থাকে, তাহলে সেই মানুষটাকে কি বলা যায়, স্বাস্থ্যবান বলা যায়। তো একই ক্ষেত্রে আমার ফোকাস রাইটিং এর ভিতরে যে কথাগুলো, ভিতরে যে বডিটা আছে, এই বডিটা যদি আমি সুন্দর করে উপস্থাপন করতে পারি তাহলে বুঝতে পারবো যে আমি কি একটা সুন্দর ফোকাস রাইটিং আমি উপস্থাপন করতে পারছি। তো আমাদের এই বডিতে প্রথম কি থাকবে, আমরা যখন বডিটা শুরু করব, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই বন্ধুরা, যে আমাদের ফোকাস রাইটিংটা কিন্তু ওই যে রচনার মতো হবে না বা প্যারাগ্রাফের মতো হবে না। রচনায় যেরকম থাকে যে লিখলাম কত প্রকার, এর উপাদান কি, সমস্যা কি, এই ধরনের আমরা এইভাবে লিখবো না। এখানে হচ্ছে লেখাটা হবে অনেক স্মার্ট একটা লেখা হবে, অনেক সুন্দর একটা লেখা হবে। এই জন্য আমরা এই প্রতিটা সেন্টেন্সকে আমরা সেভাবে কি করব, ধাপে ধাপে সাজিয়ে নিব। এখানে যেটা আছে, আমরা বডিতে যখন যাব, এখানে কি আছে, কোর আর্গুমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস। কোর আর্গুমেন্টস বলতে কি বোঝাচ্ছি, মানে আমি এখানে কোন বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছি এই বিষয়টা সম্পর্কে 2-4-5 লাইনের একটা কি দিব, আমি একটা অ্যানালাইসিস দিব আমার গবেষণা থেকে, বা আমি কি ভাবতেছি, আমার মনের ভিতরে এই বিষয়টা সম্পর্কে কি ভাবনার উদ্ভব হয়েছে বা আমি কি চিন্তা করতেছি, এই বিষয়টা আমরা কি করব, কয়েক লাইনের মাধ্যমে আমরা কি করব, একটা অ্যানালাইসিস দিয়ে দিব, একটা গবেষণাধর্মী একটা লেখা দিয়ে দিব। আচ্ছা, এরপর যে ধাপটা আসবে সেটা হচ্ছে কি প্রেজেন্ট এভিডেন্স, অর্থাৎ বর্তমান সময়ের কিছু
আমরা কি দিব, তথ্য দিব, কিছু এর প্রমাণাদি দিব যে আসলে এই বিষয়টা নিয়ে, যেমন আমি বলেছিলাম এর আগে যে করোনা নিয়ে যদি আসে, যে করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থাটা কেমন হয়েছে, তো এই বিষয় নিয়ে যদি আলোচনা আসে তাহলে আমরা এর বর্তমান পরিস্থিতিটা আমরা আলোচনা করে দিলাম যে বর্তমানে করোনা তো চলে গেছে, এখন করোনা পরবর্তী আমাদের কি কি সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো বা কি কি কোন কোন ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে বা কোন কোন সেক্টরগুলো এই সমস্যাগুলো কাটিয়ে উন্নতির দিকে চলে গেছে, এই বর্তমান এভিডেন্সগুলো আমরা, অর্থাৎ বর্তমান পরিস্থিতিটা কি, এই বিষয়টা নিয়ে বর্তমানে সমাজে কি হচ্ছে, পৃথিবীতে কি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা কি করব, দ্বিতীয় ধাপে আমরা আলোচনাটা করব, প্রেজেন্ট এভিডেন্স। তাহলে আমরা বডিতে গিয়ে প্রথমে কি আলোচনা করব, কোর আর্গুমেন্টস অ্যান্ড অ্যানালাইসিস, একটা বিশ্লেষণধর্মী কিছু লিখব, এরপর দিব ওর উপর ভিত্তি করেই যে বর্তমান পরিস্থিতিটা কি, এই পরিস্থিতিটা আমরা লিখব। এরপর তৃতীয় ধাপে গিয়ে কি করব, সেটা হচ্ছে কাউন্টার আর্গুমেন্টস। কাউন্টার আর্গুমেন্টস বলতে বুঝি, কাউন্টার মানে তো বুঝি আমরা, মানে আক্রমণাত্মক কিছু বোঝায়, বা কাউকে আক্রমণ করা বা কাউকে ধরাশায়ী করা, এই অর্থে প্রকাশ করা হয়। তো কাউন্টার আর্গুমেন্টস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই কাউন্টার আর্গুমেন্টসে গিয়েই অনেকেই ভুল করে ফেলে এবং অনেক সুন্দর তার উপস্থাপনাটা সুন্দর হয়, ভূমিকা সুন্দর হয়, বডিটাও মোটামুটি সুন্দর আসে, অ্যানালাইসিসটা সুন্দর হয়, কিন্তু এই কাউন্টার আর্গুমেন্টসে গিয়ে সে খারাপ করে ফেলে, যার কারণে অনেক সুন্দর শুরু করেও এই জায়গাটায় খারাপ করার কারণে অনেক সময় নাম্বারটা কমে যায়। তো এখানে কি করতে হবে, যে কাউন্টার আর্গুমেন্টসটা, অর্থাৎ যে বিষয়টা আমি উপস্থাপন করেছি এর পক্ষে এবং বিপক্ষে আমাকে যুক্তি দাঁড় করাতে হবে। আর ফোকাস রাইটিং এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি, বিপক্ষের থেকে আমাকে পক্ষে বেশি উপস্থাপন করতে হবে। অর্থাৎ বিপক্ষে আমি লিখব যদি বিপক্ষে কিছু থাকে, এটার এগেইনস্টে যদি কিছু থাকে, হয়তো 2-3টা আমি এভিডেন্স দিলাম, দেওয়ার পর এটার পক্ষে হচ্ছে আমি কি কি লিখব। তাহলে কি এই কাউন্টার আর্গুমেন্টসে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি বিপক্ষে একটু কম লিখব, 2-1টা লিখব, যেটা না লিখলেই নয়। আর যেটা হচ্ছে এবং এটার আমি যে বিপক্ষে যেটা লিখলাম এটার আবার পক্ষে লিখব। এই জন্য কি করবো, সব মানে বিপরীতমুখী একটা লেখা লিখবো, পরস্পর বিপরীতমুখী, যে আমি পক্ষে যদি মানে বিপক্ষে যদি আমি 2টা এভিডেন্স দেই, তাহলে পক্ষে আমি তার বিরুদ্ধে 6টা এভিডেন্স দাঁড় করাবো। তাহলে কি হচ্ছে, ওই টিচার বা এক্সামিনার ধরে নেবে যে না সুন্দর একটা আর্গুমেন্ট সে কি করেছে, ফোকাস রাইটিং সে লিখেছে। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি কম্প্যারিজন। কম্প্যারিজন মানে তো বুঝি আমরা, কম্প্যারিজন মানে হচ্ছে কি তুলনা করা, কারোর সাথে কারো তুলনা করা, কোনো বিষয়ের সাথে তুলনা করা। তাহলে এখানে আমরা তুলনামূলক একটু বিশ্লেষণ দিব এই বডিতে গিয়ে। সে তুলনামূলক বিশ্লেষণটা কি, আমরা যে এতক্ষণ যে এত সুন্দর করে লিখলাম, পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড় করালাম, এরপর হচ্ছে আমাদের এখানে কম্প্যারিজন দিতে হবে যে আমি এই ফোকাস রাইটিংয়ে আমি এই সমস্যাগুলো পেয়েছি, আমি বর্তমান সময়ে যে এই সমস্যাগুলো পেয়েছি এবং এই সমস্যাগুলো সমাধান করার উপায়টা কি, এই অংশে এসে থাকবে কি এই সমস্যাগুলো সমাধান করার উপায়গুলো থাকবে। এবং শুধু উপায় না, এই সমস্যাগুলো যে সমাধান করা আমি যে উপায়গুলো দিলাম, সেই উপায়গুলো যদি আমি ফলো করি বা প্রয়োগ করি তাহলে ফলাফল কি আসতে পারে, অর্থাৎ আমার ফিউচারটা কি আসতে পারে, ওটা সম্পর্কেও আমাকে কি করতে হবে, ধারণা দিতে হবে। তাহলে হচ্ছে কি আমি সমস্যাগুলো লিখলাম, সেটা সমাধানের পথও লিখলাম। এখন শুধু সমাধানের পথ দিলেই তো হবে না, সেটা সমাধান করে এটার ফলাফল কি আসতে পারে। তার মানে কি এখানে কি বলা যায় যে আমি একটু মানে দার্শনিক টাইপের হয়ে গেলাম, যে মানে ভবিষ্যতে কি হবে ওটাকে আমি কি করলাম, আগেই আমি উপস্থাপন করলাম। এতে করে ওই এক্সামিনারের একটা ধারণা হবে যে না এই শিক্ষার্থী হচ্ছে কি বলা যায় আজ থেকে 10 বছর পর কি হবে সেটাও সে চিন্তা করার সক্ষমতা আছে, তার ভিতর কি আছে ভবিষ্যৎ সম্পর্কে বা ভবিষ্যতে কি হতে পারে এই সম্পর্কেও সে কি রাখে, খোঁজ খবর রাখে। তাহলে এখানে আমরা কি লিখবো, কম্প্যারিজন বা তুলনামূলক বিশ্লেষণটা দিব, যে আমরা সমস্যাগুলো লিখেছি, সমাধানের উপায়গুলো লিখেছি, এখন সেই সমাধান থেকে আমাদের কি কি ফলাফল আসতে পারে সেটা আমরা আলোচনা করব। তাহলে মোটামুটি আমরা বডিতে কয়টা অংশ দেখলাম, মোটামুটি 4টা অংশ দেখলাম, যেমন কোর আর্গুমেন্টস, প্রেজেন্ট এভিডেন্স, কাউন্টার আর্গুমেন্টস এবং কি কম্প্যারিজন, এই 4টা আমাদের মূল বিষয়। এরপর হচ্ছে সর্বশেষ, জানি যে আমরা একটা প্রবাদ বাক্য জানি যে শেষ ভালো যার সব ভালো তার, মানে শেষটা যদি ভালো হয় তাহলে তার কি হয়, সবগুলোই ভালো হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কনক্লুশনে কি লিখবো, আমাদের যে শেষ কথাটা কি হবে, এখানে দেয়া আছে যে টাইজ টুগেদার ইউর মেইন পয়েন্টস, হোয়াই আর্গুমেন্টস ম্যাটার্স। অর্থাৎ
এই যে আজকে যে আমাদেরকে ফোকাস রাইটিংটা লিখতে বলা হয়েছে, এই ফোকাস রাইটিংটা আমি কেন লিখেছি বা এটা হচ্ছে কেন প্রয়োজন, বর্তমান সময়ের সাথে কেন এটা প্রয়োজন, এটা বর্তমান সময়ের জন্য এটার গুরুত্বটা কেমন, এটা আমি কি করব 2-1-3 লাইনের মাধ্যমেই আমি এখানে কি করব এর যেটা বলা যায় জবনিকা পাঠ যেটাকে বলা হয় সেটা আমি করে দিব। তাহলে কি হচ্ছে আমাদের আর যে ফোকাস রাইটিংটা এটা কি হবে, আমরা যদি এভাবে লিখতে পারি তাহলে সেটা অবশ্যই একটা সুন্দর ফোকাস রাইটিং হবে, মানসম্মত ফোকাস রাইটিং হবে। আমরা যখন ফোকাস রাইটিংটা লিখব আমরা এভাবে ধরে ধরে লিখব, যে প্রথম ধাপে একটা চমৎকার লাইন লিখব, দ্বিতীয় ধাপে গিয়ে কি করব আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেই টপিকটা লিখব, তৃতীয় ধাপে গিয়ে কি করব যে আমরা কি উপস্থাপন করতে যাচ্ছি সেটা আমরা একটা ধারণা দিয়ে দিব। এরপর পরবর্তী ধাপে যখন আসবো সেই বিষয়টা নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের লক্ষ্য থাকবে কি যে আমি এর পক্ষে যুক্তি দাঁড় করাবো, পক্ষে বেশি করে যুক্তি দাঁড় করাবো, বিপক্ষে কম যুক্তি দাঁড় করাবো, এটার ভালো দিকটা বেশি লিখবো, খারাপ দিকটা একটু কম লিখবো। যদি খারাপ দিক না থাকে তাহলে আমার লেখারই দরকার নেই, আর যদি থাকে তাহলে অল্প করে লিখবো এবং ভালো দিকগুলোকে বেশি বেশি হাইলাইটস করব। এই হাইলাইটস করার পর এটার হচ্ছে সমাধানটা কি হবে, এই যে আমি যে সমস্যাগুলো খুঁজে পেলাম এই সমস্যাগুলোর সমাধানটা কি হবে সেই সমাধানগুলো আমরা লিখে ফেলবো। এরপর হচ্ছে এই সমস্যাগুলো আমরা সমাধানের উপায়ও লিখে ফেললাম, এরপর এই সমস্যাগুলো সমাধানের উপায় যখন আমরা প্রয়োগ করব তখন এখান থেকে কি রেজাল্ট আসতে পারে সেটাও আমরা কি করব এখানে উপস্থাপন করব। এরপর যে বিষয়টা আমাদের সবার মনেই যেটা প্রশ্ন, যে সবকিছুই আমরা বুঝি সবকিছুই জানি কিন্তু একটা চমৎকার ফোকাস রাইটিং লিখতে গেলে আরো কি কি কৌশল আমাদের অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। এখানে কি আছে যে চমৎকার ফোকাস রাইটিং লেখার কিছু কৌশল এখানে দেওয়া আছে, সব থেকে আরো অনেক কৌশল আছে, এর মধ্যে যে কৌশলগুলো অবলম্বন না করলেই নয় এবং যে কৌশলগুলো অবলম্বন করলে আপনি অবশ্যই 90 থেকে 95% মার্কস অর্জন করতে পারবেন। এখানে কি আছে যে ভূমিকা ও উপসংহার হবে সামারির মতো। সামারি তো বুঝি, সামারি বলতে কি বোঝায়, সার সংক্ষেপ। যেমন কি আমরা পড়েছি, যেমন ভাব সম্প্রসারণ পড়েছি, সারমর্ম পড়েছি। তো ভাব সম্প্রসারণ বলতে কি বোঝায়, যে বড় করে লেখা, একটা ছোট জিনিসকে বড় করে লেখা। আর সারমর্ম বলতে কি বোঝায়, একটা বড় জিনিসকে আমরা 2-1 কথার মাধ্যমেই একদম সংক্ষেপে তার অর্থটাকে আমরা বুঝিয়ে দিতে পারি বা কি বলতে চেয়েছে সেটাকে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে প্রথমে আমরা কি থাকবে যে ভূমিকাটা এবং উপসংহার, এটা হবে সামারির মতো, খুবই সংক্ষেপে আমি কি বলতে চেয়েছি সেটা ভূমিকাতে দিব এবং আমি কি বলেছি সেটা আমি কি করব উপসংহারে দিয়ে দিব। এরপর যে বিষয়টা থাকবে যে ফোকাস রাইটিং এ ফোকাসড থাকাটা গুরুত্বপূর্ণ। ফোকাসড বলতে কি বোঝাচ্ছে, যে আমি যে বিষয়টা নিয়ে লিখতে বলেছে আমাকে বা আমি যে বিষয়টা নিয়ে লিখতেছি ওই বিষয়টাকে বারবার আমি হাইলাইটস করব, বারবার আমার কথার মধ্যে কি থাকবে ওই বিষয়টাই ঘুরে ফিরে আসবে। তাহলে হচ্ছে কি আমাকে যে বিষয়টা নিয়ে ফোকাস রাইটিং লিখতে বলা হয়েছে ওই বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে। এরপর যে বিষয়টা আছে যে প্রতি পৃষ্ঠায় একটা চার্ট বা ডাটা দিবেন। আমি মনে করি যে ফোকাস রাইটিং লেখার ক্ষেত্রে ভালো নম্বর যদি আমি পেতে চাই, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে জায়গাটা আমরা অনেকেই মিস করি বা যে জায়গাটা অনেকেই ভুল করি, সেটা হচ্ছে কি প্রতি পৃষ্ঠায় একটা করে কি দিবেন, চার্ট দিবেন। আমরা এই চার্টগুলো কিন্তু অনেকে দেই না, তাই কি না? কারণ কি এই চার্টগুলো অনেকে চিন্তা করি যে আসলে কিভাবে দিব কিভাবে দিব। আমরা একটু যদি খেয়াল করি, যারা নবম দশম শ্রেণীর প্রথম পত্রে দেখবেন যে পাই চার্ট দেওয়া আছে বা গ্রাফ দেওয়া আছে, এগুলো আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে হবে কি, কিভাবে গ্রাফ লিখতে হয়, কিভাবে পাই চার্ট আঁকতে হয়, তাহলে এই সম্পর্কে একটু আপনাদের মৌলিক একটা ধারণা হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনারা বিভিন্ন যে সমীক্ষাগুলো পাবেন, ইন্টারনেটে পাবেন, পত্রিকা পাবেন, দৈনন্দিন যে পত্রিকাগুলোতে দেখবেন যে অনেক সময় গ্রাফ দেয়া থাকে, পাই চার্ট দেয়া থাকে, ওগুলো একটু আপনারা ফলো করবেন। যে হয়তো সেটা হয়তো আপনার ব্যাংকের সাথে রিলেটেড নাও হতে পারে, তারপরেও আপনারা দেখবেন যে আসলে কিভাবে সে লিখেছে, পাই চার্টটা কিভাবে এঁকেছে বা কিভাবে এখানে কিভাবে উপস্থাপনটা করেছে, সেই উপস্থাপনটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তাহলে অবশ্যই আমাদের প্রতি পৃষ্ঠায় কি দিব, একটা করে চার্ট দিব। যেমন সমস্যা, প্রথমে আমরা সমস্যাগুলো তুলে ধরলাম। তো সমস্যাগুলো তুলে ধরলে বিগত বছরের যে জরিপটা আছে, যেখানে কোন কোন সেক্টরে খারাপ ছিল, কোথায় ভালো ছিল, এই সমস্যা বা কি কি সমস্যা আমাদের ছিল, কোন সমস্যাটা বেশি ছিল, কোন সমস্যাটা কম ছিল, একটা তুলনামূলক আমরা একটা চার্ট করে দিই। এরপর হচ্ছে কি সমাধান, সমস্যার সমাধানে গিয়ে একটা আমরা চার্ট করে দিই যে সমাধানগুলো কি কি হতে পারে, যে এই সমস্যার সমাধানটা হচ্ছে কি বেশি কার্যকর, এটা একটু কম কার্যকর, এটা তার চেয়ে কম কার্যকর। এভাবে আমরা কি করি, ধরে ধরে আমরা একটা চার্ট দিতে পারি। এরপর নেক্সট যেটা হচ্ছে সমাধান তো আমরা করলাম, সমাধানের পর ফলাফলটা কি হবে
সেই ফলাফলেরও একটা কি দিতে পারি আমরা, চার্ট, একটা আগাম চার্ট আমরা দিতে পারি। তাহলে কি হবে, এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফলাফলের যদি আমরা একটা চার্ট দিতে পারি, তাহলে মানে এক্সামিনার আমাকে ধরেই নিবে যে না, আমি অন্তত পক্ষে এই বিষয়গুলো নিয়ে অনেক এক্সপার্ট, আমি খোঁজ খবর রাখি, এবং ভবিষ্যতে কি হতে পারে অবশ্যই আমি একজন ভালো একজন ফোকাস রাইটার। এরপর যে বিষয়টা আছে যে একই শব্দের পুনরাবৃত্তি না করে সুন্দর সুন্দর সিনোনিম, এখানে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সিনোনিম ব্যবহার করবেন। অর্থাৎ বারবার একই শব্দ ব্যবহার করা যাবে না, একই শব্দ বারবার ব্যবহার না করে এটা সুন্দর সুন্দর কি থাকবে, সিনোনিম থাকবে, সেই সিনোনিমগুলো আমরা ব্যবহার করতে পারি, তাই কি না? এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে অনেক সময় আমরা একই ধরনের সেন্টেন্সগুলো বারবার পুনরাবৃত্তি করি, এগুলো করা যাবে না। না করে তার বিপরীতে কি ধরনের আরো সিনোনিম আছে, সমার্থক শব্দ আছে, সেই শব্দগুলো আমরা খুঁজে নিব, খুঁজে বের করে করে আমরা এগুলো কি করব, আয়ত্ত করব। তবে এক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে এগুলো আমরা কিভাবে ব্যবহার করা শিখবো, সেই বিষয় নিয়েও আমি আজকে আলোচনা করব একটু পরেই। এরপর যে বিষয়টা হচ্ছে যে সকল ফোকাস রাইটিং ইংরেজিতে শিখবেন, তাহলে ইংরেজি বাংলা যে ভাষাতেই আসুক না কেন উত্তর করতে পারবেন। অর্থাৎ আমাদেরকে কিসে শিখতে হবে, ফোকাস রাইটিংটা ইংরেজিতে শিখতে হবে। আমাদেরকে ফোকাস রাইটিংটা শিখতে হবে কিসে, ইংরেজিতে শিখতে হবে। আমরা যে ভুলটা করি যে আমরা অনেকে ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে ইংরেজি বুঝি না, পত্রিকায় কি লিখেছে, বইয়ে কি লিখেছে আমরা বুঝি না, আমরা শব্দের অর্থ জানি না, আমরা ভোকাবুলারিতে দুর্বল। তো আমরা কি করি, আমরা এড়িয়ে চলি, আমরা সবসময় বাংলায় ফোকাস রাইটিংটা করি, ফোকাস রাইটিং করে হতাশায় ভুগি যে না আমি বাংলায় ফোকাস রাইটিং লিখতে পারতেছি কিন্তু ইংরেজিতে পারতেছি না, আমি এটাকে ইংরেজিতে যখন ট্রান্সলেট করতে যাই তাহলে কি ধরনের শব্দ ব্যবহার করব, কি ব্যবহার করব, এগুলো আমরা পারি না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কি যে আমরা ফোকাস রাইটিং যাই শিখি না কেন ইংরেজিতে শিখবো। ইংরেজিতে শিখলে অনেকগুলো সুবিধা আছে। একটা হচ্ছে কি, যখন আমি ইংরেজিতে শিখতে যাব তখন অনেকগুলো নতুন নতুন শব্দ আসবে, সেই শব্দগুলো কি করব, অর্থ জানার আমরা চেষ্টা করব। যে যখন আমরা অর্থ জানার চেষ্টা করব তখন কি হবে, ওই যে আমরা যে একটা শব্দের অর্থ জানলাম এটা আমাদের মাথা থেকে মুছে যাবে না। আমরা কি করি, অনেক সময় ভোকাবুলারি মুখস্থ করতে যাই, মুখস্থ করতে গিয়ে হয়তো আজকে মনে থাকে এক সপ্তাহ পর ভুলে যাই বা এক মাস পর ভুলে যাই, এটা কিন্তু আমাদের সবারই হয়। তো সেক্ষেত্রে যদি আমরা এই ইংরেজি ফোকাস রাইটিংগুলো বা ইংরেজি টেক্সটগুলো যখন আমরা পড়বো তাহলে আমরা ধরে ধরে কি করব, প্রতিটা শব্দের অর্থগুলো আমরা বের করে নিব। বের করে নিলে কি হচ্ছে, একইভাবে আমাদের ইংরেজি যে অর্থগুলো এগুলো জানা হচ্ছে, একইভাবে আমাদের এর বাংলা অর্থগুলো জানা হচ্ছে, এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়েছে, কোন পজিশনে ব্যবহার হয়েছে, এগুলোও কিন্তু আমাদের যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো এগুলোও কিন্তু ডেভেলপ হয়ে যাবে। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যে ফোকাসই পড়বো আমরা ইংরেজিতে পড়বো, ওটাকে বাংলায় কনভার্ট করে পড়বো। তাহলে কি হচ্ছে, আমার বাংলার জন্য আর আলাদা সময় দিতে হবে না, আমাদের ওই একই সাথে ইংরেজিও হয়ে গেল বাংলা হয়ে গেল। কিন্তু যখন আপনি একটা বাংলা ফোকাস রাইটিং লিখতে যাবেন বা শিখতে যাবেন তখন দেখা যাচ্ছে কি আপনি বাংলা শিখলেন, পরে আপনাকে ইংরেজি শেখার জন্য আলাদা এক্সট্রা সময় দিতে হবে। তো এই যে আমাদের সময়গুলো কিন্তু আমরা গুছিয়ে আমরা কৌশলে আমরা প্রস্তুত হতে পারি না, এজন্যই কিন্তু আমরা কি করি, অকৃতকার্য হয়ে যাই এবং হতাশায় ভুগে যাই। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা ফোকাস রাইটিংটা কিসে শিখবো, ইংরেজিতে শিখবো। এরপর যে বিষয়টা আছে যে অবশ্যই ফোকাস রাইটিংটা 3 পেজের বেশি হবে না। মানে আমরা যে কাজগুলো করি যে ফোকাস রাইটিং মনে করি যে 35 নম্বর 30 নম্বর অনেক বিশাল ব্যাপার, মনে হচ্ছে যে আমাকে 10-15 পেজ লিখতে হবে, না কখনোই না। আপনাকে লিখতে হবে গোছানো লেখা, খুবই স্মার্ট লেখা লিখতে হবে, সেটা খুবই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। আপনাকে মানে একদম গরুর রচনার মতো একদম বিশাল কিছু লিখে দিবেন 10-15 পেজ, এটা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাকে অবশ্যই 3 পেজের ভিতরে আমাকে ফোকাস রাইটিংটা শেষ করতে হবে। কারণ কি, এখানে আপনার সময় সংক্ষিপ্ত, আপনি হয়তো এই 3 পেজের জন্য সর্বোচ্চ 15 মিনিট পাবেন। আপনি যদি হিসাব করে দেখেন 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাকে একটা ফোকাস রাইটিং শেষ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি 15 থেকে 20 মিনিট যদি আপনি লিখতে যান তাহলে 3 পেজের বেশি মনে হয় না লেখা সম্ভব। যদি আপনি পাই চার্ট দেন, গ্রাফ দেন, এগুলো যদি আপনি চিত্রগুলো এঁকে দেন তাহলে কি হবে, আপনাকে অবশ্যই 3 পেজের বেশি আপনার পক্ষে লেখাটা সম্ভবপর নাও হয়ে উঠতে পারে। এই জন্য আপনি মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই 3 পেজের মধ্যেই আপনার ফোকাস রাইটিংটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। এবং এই যে 3টা পেজ যে লিখবে, এই 3টা পেজে অন্তত পক্ষে 3টা আমি গ্রাফ দিব। 3টা পেজে কয়টা গ্রাফ দিব, 3টা গ্রাফ দিব। যদি আমি 3টি গ্রাফ দিতে পারি, যেমন আমি সমস্যাগুলো নিয়ে দিতে পারি, কি কি সমস্যাগুলো অতীতে ছিল বা অতীতের অবস্থাগুলো কেমন ছিল সেটা নিয়ে একটা গ্রাফ দিলাম। এরপর হচ্ছে এটা সমাধান
কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা একটা গ্রাফ উপস্থাপন করলাম, এবং এই সমাধানের পর এটার ফলাফল কি হতে পারে সেটা নিয়ে আমরা কি করতে পারি, একটা গ্রাফ উপস্থাপন করতে পারি। তাহলে 3টা পেজে 3টা গ্রাফ থাকলো, এতে করে কি হচ্ছে, আমার একটা ভালো নম্বর পাওয়ার একটা আশা থাকতেছে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে, এখন ফোকাস রাইটিং আমরা এতক্ষণ জানলাম যে একটা ফোকাস রাইটিংয়ে কি কি থাকে, কি কি অংশ থাকে। এরপর হচ্ছে একটা ফোকাস রাইটিং কিভাবে সুন্দর করে লেখা যায়, কৌশলগুলো শিখলাম। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন যে আসলে আমি ফোকাস রাইটিং লেখা শিখেছি, কিন্তু আমি কি বিষয় লিখব, আমাকে কোন কোন বিষয়গুলো আয়ত্ত করতে হবে, বা কোন কোন বিষয়গুলো নিয়ে আমাকে গবেষণা করতে হবে, কোন কোন বিষয়গুলো আমাকে দেখতে হবে। তো আসুন আমরা একটু দেখে নেই যে আমাদের ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে, কোন কোন বিষয়গুলোর প্রতি। প্রথমে দেখেন এখানে 1 নাম্বার যেটা আছে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেকেই আমরা বুঝি না যে ইনক্লুসিভটা কি। অর্থাৎ ইনক্লুসিভ শব্দের অর্থ কি, অন্তর্ভুক্তি করা, অন্তর্ভুক্ত করা বা অন্তর্ভুক্তিমূলক। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফোকাস রাইটিং কিন্তু আসে, এর আশেপাশে বা এর পাশাপাশি বা এরকম। সেটা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে যে সমাজের যারা দরিদ্র এবং সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে, সমাজের দরিদ্র এবং সুবিধা বঞ্চিত যে অসহায় মানুষগুলো আছে, সেই মানুষগুলোর জন্য নতুন নতুন উন্নয়নমুখী, উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি করে কিভাবে একটা দেশের উন্নতি ঘটানো যায়। তাহলে কি দাঁড়াচ্ছে, যে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কি করব, আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করব। সেই কর্মসংস্থান সৃষ্টি করে একটা দেশের উন্নতিতে কি ধরনের প্রভাব ফেলবে বা কিভাবে উন্নতি ঘটাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়তে পারি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। কারণ আমরা জানি যে সমাজের দরিদ্র জনগোষ্ঠী, শ্রমিক জনগোষ্ঠী, এদেরকে ছাড়া একটা সমাজ কখনো উন্নয়নের চরম শিখরে পৌঁছতে পারে না। যদি আমাদের ওই দরিদ্র শ্রেণীকে উন্নত করতে পারি, তাহলে আমাদের সমাজটা কি হবে, একদিন উন্নত হবে। এরপর যে বিষয়টা আছে, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেড। ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝায়, এটা তো আমরা সবাই কম বেশি বুঝি। ম্যানুফ্যাকচারিং বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পণ্য, অর্থাৎ কোনো ধরনের উপাদানকে যখন আমরা পণ্যে পরিণত করি, প্রক্রিয়া করে একটা পণ্যে কি করি, আমরা পরিণত করি, পরিণত করার পর সেটাকে বাজারজাত করি, এটাকে বলা হয় কি, ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ উপকরণকে, উপাদানকে কোনো ধরনের পণ্যে রূপান্তর করা। যেমন আমাদের আছে গার্মেন্টস আপনার সেক্টরটা আছে, এরপর কি আছে, সিমেন্ট সেক্টরটা আছে। এই ধরনের বিভিন্ন উৎপাদনশীল কি আছে, উৎপাদনমুখী বিভিন্ন ধরনের সেক্টরগুলো আছে। এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলো নিয়ে আমরা কি করতে পারি, আমরা নিয়মিত পড়াশোনা করতে পারি। কারণ এই সেক্টরগুলো থেকেও কি হয়, ফোকাস রাইটিংটা আসে। এবং ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্য, বর্তমান ব্যবসা বাণিজ্যের হালচালটা কি, বর্তমান ব্যবসা বাণিজ্য কোন দিকে যাচ্ছে, বর্তমান পরিস্থিতি কি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা পড়তে পারি। এরপর 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি, এনভায়রনমেন্টাল ইস্যু। পরিবেশগত যে ইস্যুগুলো আছে, পরিবেশগত যে দিকগুলো আছে, সেই দিকগুলো নিয়েও কিন্তু আমরা পড়াশোনা করতে পারি। কারণ কি, এই পরিবেশগত দিকগুলো বর্তমান সময়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পরিবেশগত দিকগুলো বলতে কি বোঝায়, যেমন মাটি দূষণ, কিভাবে মাটি দূষিত হচ্ছে, মাটি দূষণের প্রভাবটা কোথায় কোথায় পড়তেছে, এটার ভবিষ্যৎটা কি, পানি দূষণ আছে, বায়ু দূষণ আছে, পরিবেশ দূষণ আছে, শব্দ দূষণ আছে। তাহলে কি, এই পরিবেশের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কি করতে পারি, পড়াশোনা করতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে কি, একটা ফোকাস রাইটিং এ যে কি কি বিষয় নিয়ে আমরা ফোকাস রাইটিংটা শিখবো বা কি কি বিষয়ের উপর আমরা জোর দিব, এই বিষয়গুলোই হচ্ছে কি সেই বিষয়। এরপর আছে কি, বাজেট। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু বাজেট। কারণ আমরা জানি যে একটা দেশের কি বলা যায়, সামগ্রিক উন্নয়ন যদি চালাতে যাই, তাহলে কি করতে হবে, আমার অবশ্যই একটা অর্থের সংস্থান থাকতে হবে। অর্থাৎ অর্থটা কিভাবে আসতেছে, এই অর্থটা কোন কোন পথে খরচ করব, কোন কোন সেক্টরে আমার উন্নয়ন করা দরকার, কোন সেক্টরে কতটুকু আমি উন্নয়ন করতে চাই, তো সেই সম্পর্কে আমাদের কি জ্ঞান থাকা লাগবে। সেটা হচ্ছে কি, প্রতি বছর জানেন যে আমাদের বাজেট হয় প্রতিটা বছরই, এবং এই বাজেটটা উৎপাদনমুখী নাকি উৎপাদনমুখী না, এটা কি আমাদের দেশের জন্য উপকারে আসবে নাকি উপকারে আসবে না। তবে এই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে বাজেট নিয়ে যখন আমরা আলোচনা যদি আসে, আমাদের ফোকাস রাইটিং আসে, তাহলে অবশ্যই এটার পক্ষে আমরা যুক্তি দিব, কখনো আমরা বিপক্ষে। আমি আগেই বলেছি যে ফোকাস রাইটিং এ সাধারণত আমি বিপক্ষে কখনো যুক্তি
দিব না, বা এটা যেন বিপক্ষে চলে না যায়, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু আপনার ওই ভালো নম্বর পাওয়ার আশাটা আর থাকবে না। সবসময় মনে রাখবেন যে একটা দিক, সবসময় পজিটিভ দিকটা আলোচনা করবেন, এবং এই বাজেটটা কিভাবে আমাদের সমাজে অবদান রাখতেছে, আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে, এবং এই বাজেটটা আসলে কি বলা যায়, কতটা স্মার্ট একটা বাজেট, এই বিষয়গুলোকে কি করব আমরা উপস্থাপন করব। এরপর যেটা আছে যে বাংলাদেশ ইকোনমিক রিভিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসী, তাই কি না, এবং আমরা জবও করব কোথায়, বাংলাদেশের ব্যাংকগুলোতে জব করব। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা থাকবে যে বাংলাদেশ ইকোনমিক রিভিউটা আমাদের জানা দরকার। অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক যে সমীক্ষাটা আছে, এই সমীক্ষাটা প্রতি বছর একটা না একটা সমীক্ষা আসে, অর্থনৈতিক সমীক্ষা। এই সমীক্ষাগুলোর উপর আমরা কি করব, জোর দিব। এই সমীক্ষাগুলো ভালো করে পড়বো, এই সমীক্ষাগুলোতে দেখব যে কোথায় কোথায় কোন কোন সেক্টরে আমরা উন্নতি করেছি, কোথায় আমরা অবনতি হয়েছে, এই বিষয়গুলো কি করব আমরা দেখব। এরপর যে বিষয়টা আছে সেন্সাস অফ পপুলেশন, অর্থাৎ যেটাকে বলা হয় কি জনশুমারি। এটা কি ছিল, একসময় আদমশুমারি ছিল, সেটার নাম পরিবর্তন করে কি করেছে, জনশুমারি করা হয়েছে। এই আদমশুমারিটার উপরে আমাদের কি করতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। কারণ এই একটা আদমশুমারির মাধ্যমে ফুটে ওঠে যে একটা দেশের মোট জনসংখ্যা কত, একটা দেশের জিডিপি কত, একটা দেশের মাথাপিছু আয় কত, একটা দেশের সাক্ষরতার হার কেমন। এই যে বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলো কিন্তু এই আপনার জনশুমারি যে আছে এটার মাধ্যমে কিন্তু উঠে আসে। এই বিষয়টা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি রিপোর্টস অ্যান্ড সার্ভেস। আমি একটু আগে বলেছিলাম যে একটা ফোকাস রাইটিং করতে গেলে আমরা যে গ্রাফ দিব, চার্ট দিব, এই চার্টগুলো আমরা কোত্থেকে পাবো, এই চার্টগুলোর ধারণা আমরা কোথা থেকে পাবো। এর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে রিপোর্টগুলো আমাদেরকে দেখতে হবে, বিভিন্ন ধরনের যে রিপোর্টগুলো আছে, বিভিন্ন ধরনের যে সার্ভেগুলো আছে, এই সার্ভেগুলোকে আমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে, খুব সুন্দরভাবে আয়ত্তে নিতে হবে, এবং এখানে কোন কোন বিষয়গুলোকে কিভাবে উপস্থাপন করেছে। দরকার হলে আমরা কি করবো, একটা সার্ভে উঠে এসেছে, ওই সার্ভে সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। বিস্তারিত পড়লে হচ্ছে কি, ওই যে আমি যখন গ্রাফটা লিখবো তখন কি হচ্ছে, ওখানে হেল্প হয়ে যাবে যে এই সার্ভেটা কিভাবে লিখেছে। যখন আমরা 2, 4, 5টা এইভাবে সার্ভেগুলো দেখবো, রিপোর্টগুলো পড়বো, বিস্তারিত পড়বো, তখন আমি কি হয়ে যাবে, একটা চার্ট লেখার একটা ধারণা আমাদের চলে আসবে। তো এই সার্ভেগুলো আমরা সবসময় চোখ রাখবো যে প্রতিনিয়ত কি কি সার্ভে আসতেছে, বিশ্ব ব্যাংকের সার্ভে আসতেছে, IMF এর সার্ভে আসতেছে, এশিয়ান যে ডেভেলপমেন্ট ব্যাংক আছে সেটা সার্ভে আসতেছে, তাই কিনা। এরপর হচ্ছে যেমন ব্রিক্স আছে, এই যে বিভিন্ন ধরনের যে সার্ভেগুলো আছে, এই সার্ভেগুলো কি করব আমরা নিয়মিত অনুসরণ করব বা দেখব। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা জানি যে বর্তমান বিশ্বটা দাঁড়িয়ে আছে কিসের উপর, টেকনোলজির উপর। মানে যে জাতি প্রযুক্তিতে যত উন্নত সে জাতি কি তত শক্তিশালী। তো আমাদের অবশ্যই আর টেকনোলজি ছাড়া, আজকে আমরা যে এই বিদ্যাবাড়ি ব্যাংক হেঁটে দাঁড়িয়ে আছি, এখানেও আমরা কি করতেছি, টেকনোলজি ব্যবহার করতেছি। আমরা টেকনোলজি ব্যবহার করতেছি বিধায় আমরা কি করতেছি, আপনারা ঘরে বসেই আমাদের এই আলোচনাগুলো, এই ক্লাসগুলো করতে পারতেছেন, এবং আপনার ঘরে বসেই আপনাদের যে বড় বড় সমস্যাগুলো, আপনাদের চাওয়াগুলো পূরণ হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই টেকনোলজি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। টেকনোলজি বলতে কি, যে কোন দেশ, যেমন কিছুদিন আগে ইন্ডিয়া গেছে চাঁদে, প্রথম দেশ হিসাবে কি দক্ষিণ মেরুতে তারা অবতরণ করেছে। তাহলে এই যে টেকনোলজিগুলো, এগুলো সম্পর্কে আমাদের কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। কি কি নতুন প্রযুক্তি আসতেছে, নতুন প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশ এগিয়ে গিয়েছে, এবং এই প্রযুক্তির ক্ষেত্রে সব থেকে বড় যেটা বিষয় হচ্ছে বাংলাদেশ কোন কোন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যেমন সাবমেরিন যুক্ত হয়েছে, এই যে এই ধরনের। এরপর হচ্ছে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। এই যে বিষয়গুলো, এই যে প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো নিয়ে কি করব আমরা একটু শিখবো। এই প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা নিয়মিত আপডেট দেখব, আপডেট জানবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল সেক্টর, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বা ব্যাংকিং সেক্টর। অর্থাৎ আমি ব্যাংকে জব করতে যাব, আর আমাদের দেশের ফিনান্সিয়াল সিস্টেমটা এবং ব্যাংকিং সেক্টর সম্পর্কে আমি যে জানবো না, এটা কিন্তু হতে পারে না, তাই কি না। তো আমাদের কি জানতে হবে যে একটা দেশের, বিশেষ করে আমাদের দেশের ব্যাংকিং সেক্টরগুলো কিসের উপর ভিত্তি করে, আমাদের ব্যাংকিং সেক্টরগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, আমাদের ব্যাংকিং সেক্টর থেকে আমাদের সম্ভাবনাগুলো কি। আমি সবসময় বলে থাকি যে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে সবসময় আপনি বের করে আনবেন সম্ভাবনাগুলো, সমস্যাগুলো না বের করে আপনি বের করবেন সম্ভাবনা কি আছে। এই সম্ভাবনাগুলোকে আপনি কি করবেন, খুঁজে খুঁজে বের করবেন। আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের সম্ভাবনাগুলো কি কি, আমাদের দেশের অর্থনৈতিক সেক্টরের সম্ভাবনাগুলো কি কি, এই সম্ভাবনাগুলোকেই আপনি কি করবেন, বারবার হাইলাইটস করবেন। এরপর যেটা আছে সোশ্যাল প্রবলেম,
সামাজিক যে সমস্যাগুলো আছে, যেমন এক সময় আমাদের দেশে আমরা জানি যে অ্যাসিড নিক্ষেপ একটা সামাজিক সমস্যা ছিল, যৌতুক প্রথা একটা সামাজিক সমস্যা ছিল, এখনো হয়তো কিছু গ্রাম এলাকায় এখনো কিছু কিছু আছে, গ্রামগঞ্জে। তো এই যে এই সমস্যাগুলো থেকে অলরেডি বাংলাদেশ কি করেছে, উত্তরণ করেছে, উন্নতির দিকে গিয়েছে। তো আমাদের যে যে সামাজিক সমস্যাগুলো, যেমন বর্তমানে সব থেকে যে সামাজিক যে সমস্যাগুলো কি হতে পারে, আমরা একটু কমেন্টসের মাধ্যমে জানাই দিই যে বর্তমান সময়ে আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেন যে বর্তমান সময়ে সব থেকে বড় ধরনের সামাজিক সমস্যাগুলো কি কি হতে পারে। আচ্ছা, এই যে সামাজিক যে সমস্যাগুলো আছে এগুলো সম্পর্কে আমরা কি একটু পড়াশোনা করব। এরপর হচ্ছে প্রসপেক্ট, ফিউচার, অর্থাৎ এটার ভবিষ্যৎটা কি। এই যে একটা সামাজিক সমস্যা যে আছে বর্তমান দেশে, তাই কি না? যেমন ঢাকা শহরে একটা সমস্যা দিতে পারে যে জলাবদ্ধতা, যে বৃষ্টি হলে কি হয়ে যায়, একদম মানে পানিতে ভরপুর হয়ে যায়। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা তুলে ধরবো। তাহলে এটার কি ফিউচারটা কি হবে, এই যে ফিউচার যে কি হবে, এই ফিউচারটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমি যে ফিউচারটা কি হবে, এখানে গিয়ে কি করবো, আমি একটা সমাধান দিয়ে দিব, সুন্দর করে একটা সমাধান উপস্থাপন করব যে হ্যাঁ এই জলাবদ্ধতা এখন এই অবস্থায় আছে, এটা কি কি করা যায়, কিভাবে কি কোন কোন পদ্ধতিতে গেলে এটাকে উন্নয়ন করা যায়, এবং এই উন্নয়নগুলো করলে কি ফলাফল আসতে পারে সেটাও আমি কি করতে পারি, উপস্থাপন করে দিতে পারি। এরপর যেটা আছে ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল ক্রাইসিস, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ন্যাশনাল, জাতীয় এবং কি গ্লোবাল, বৈশ্বিক যে ক্রাইসিসগুলো যে আছে, এই ক্রাইসিসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন বর্তমান সময়ে সব থেকে যেটা বড় ধরনের ক্রাইসিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই যে সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো। এরপর হচ্ছে বর্তমান সময় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে কি, ইসরায়েল এবং প্যালেস্টাইন যে যুদ্ধ হচ্ছে, আন্তদেশীয় যে যুদ্ধগুলো হচ্ছে, সংগ্রামগুলো হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবসময় নজর রাখতে হবে। এবং আমাদের দেশে কি কি সংকট সৃষ্টি হয়েছে, আমাদের দেশে কি কি সমস্যা সাম্প্রতিককালে সৃষ্টি হয়েছে, এই যে সবসময় কি করতে হবে, আপডেটের সঙ্গে আমাকে থাকতে হবে। এরপর যেটা আছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার। ক্লাইমেট বলতে কি বোঝায়, জলবায়ু, এবং ডিজাস্টার বলতে কি বোঝায়, যে দুর্যোগগুলো যে আছে, প্রাকৃতিক দুর্যোগ। অর্থাৎ আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তনের কারণে সব থেকে ঝুঁকির মুখে কে আছে, আমাদের বাংলাদেশ। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে পলিমাটির দেশ। পলিমাটির দেশ হওয়ার কারণে এই দেশটা কি একটু নিচু প্রকৃতির, যার কারণে আমরা জানি যে হিমালয়ে যে পর্বতমালা আছে সেখান থেকে প্রতিনিয়ত বরফগুলো কি হচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে করে যে নিম্নাঞ্চল যেগুলো আছে, যে সকল দেশ হচ্ছে সমুদ্র উচ্চতার খুব কাছাকাছি আছে, সে সকল দেশ কিন্তু ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে এবং তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো সেই তালিকায় কিন্তু বাংলাদেশ সবার উপরেই আছে। তো এই যে প্রাকৃতিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি করতে হবে আপনাকে, এই বিষয়গুলো সম্পর্কে প্রতিনিয়ত আপডেট বা প্রতিনিয়ত ধারণা রাখতে হবে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমি এত কিছু জানলাম যে এই বিষয়গুলো আমাকে এভাবে ফোকাস রাইটিং লিখতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে, এইভাবে আমাকে লিখতে হবে। এখন এই বিষয়গুলো আমি পাবো কই? আমি তো চাইলাম আর মন গড়া আমি লিখে দিলাম, তা তো হতে পারে না। এগুলো একটা তথ্য উৎস থাকতে হবে। আমি কোথা থেকে এগুলো অধ্যয়ন করব, কোত্থেকে এই তথ্যগুলো আমি জানতে পারবো? তো এই তথ্যগুলো জানার জন্য আপনাকে সবার আগে যেটা গুরুত্ব দিতে হবে, যে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস একটা পত্রিকা আছে, ইংরেজি পত্রিকা। এই পত্রিকাটা আপনাকে নিয়মিত পড়তে হবে, প্রতিনিয়ত। আপনি যদি নাও পারেন প্রতিনিয়ত পড়তে, অন্তত শুক্রবারের যে কপিটা থাকে বা প্রতি সপ্তাহে একটা কপি কিনে আপনি কি করবেন, ওটাকে আপনি পড়ার চেষ্টা করবেন। এবং এই পত্রিকা পড়ার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্ব দিবেন আপনি, সেটা হচ্ছে যে এই পত্রিকায় কিন্তু কিছু ব্যাংকিং টার্ম থাকে, ইকোনমিক্যাল টার্ম থাকে। এই টার্মগুলো কিন্তু সাথে সাথে আপনি নোট করে ফেলবেন, নোট করবেন, সাথে সাথে অর্থগুলো লিখে ফেলবেন। তাহলে হচ্ছে কি, আপনি যখন বাংলা ফোকাস রাইটিং লিখতে যাবেন তখন হচ্ছে আপনি ওই বাংলাটা ব্যবহার করতে পারতেছেন। এবং ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আপনারা কি করবেন, ইংরেজি ফোকাস রাইটিংটা শিখবেন। তো এই জন্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এখানে আপনার এই পত্রিকাটা আপনারা নিয়মিত দেখবেন। এখানে ব্যাংক নিয়ে কি বলা আছে, ব্যাংকিং সেক্টর নিয়ে কি বলা আছে, ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কি বলা আছে, এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়বেন। এরপর যেটা আছে এডিটোরিয়াল কালেকশন, অর্থাৎ সম্পাদকীয় যেগুলো আছে। প্রতিটা পত্রিকার দেখবেন যে ভিতরের পাতায় সম্পাদকীয় থাকে, অর্থাৎ সমাজের সমসাময়িক বা বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত প্রদান করে। এই যে সম্পাদকীয় যে আছে কলামগুলো, এই কলামগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই কলামগুলো পড়লে হয় কি, এখানে সমস্যাগুলো আমরা
চিহ্নিত করতে পারি। অর্থাৎ এই কলামগুলোতে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যাগুলো থেকে উত্তরণের উপায়গুলো কি কি, অর্থাৎ সমাধানগুলো কি কি এবং এখানে সম্ভাবনাগুলো কি কি। যে একটা সেক্টর নিয়ে যদি বলি যে এখানে সেক্টরের সমস্যা কি আছে, অর্থাৎ যেমন ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের সমস্যাগুলো কি কি, এই সমস্যাগুলো সমাধানের উপায়গুলো কি কি এবং এই সমস্যাগুলো যদি আমি সমাধান করতে পারি তাহলে আমার ফলাফলটা কি আসবে। এই যে এই সম্পাদকীয় কলামগুলোতে কিন্তু এগুলো থাকে। তো এগুলো আমরা কি করতে পারি, আলোচনা করতে পারি ভাই। এগুলো বেশি বেশি আমরা পড়বো, বিশেষ করে ফিনান্সিয়াল এক্সপ্রেসটা এবং যে এডিটোরিয়াল কালেকশন আছে। এবং এটা হচ্ছে কি আমরা ইংরেজি পত্রিকা থেকেও তো পড়বো এবং বাংলা পত্রিকা থেকেও কিন্তু আমরা পড়বো। এরপর যেটা বণিক বার্তা, অর্থাৎ বাংলা ফোকাস রাইটিং লেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোনটা, বণিক বার্তা, যেহেতু এটা বাংলায় লেখা, তাই কিনা। এবং ইংরেজি ফোকাস রাইটিং লেখার ক্ষেত্রেও কিন্তু এটা পত্রিকাটা ভূমিকা রাখবে, কারণ যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো তারা এটাকে কি করে ট্রান্সলেট করে লিখতে পারে, বা এখানে কি অনেক ধরনের তথ্যগুলো থাকে। যারা ইংরেজিতে একটু দুর্বল তারা কি করতে পারে, এখান থেকে তথ্যগুলো পেতে পারে। এরপর এই ফোকাস রাইটিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কি দেখবো আমরা সবসময়, ওয়েবসাইট প্রতিনিয়ত আমরা ঘাটাঘাটি করব বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা। এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে প্রথমেই আপনি একটা দেখতে পাবেন অ্যাবাউট আস বা অ্যাবাউট, এই যে কলামটা আছে বা এই পেজটা আছে, এই পেজটাতে আমরা প্রতিনিয়ত একবার হলেও চোখ বুলিয়ে নিব, একবার হলেও দেখবো যে এখানে কি বলা আছে, প্রতিনিয়ত আপডেট আসে। এই অ্যাবাউট আছে আপনারা দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশ সরকারের মিশন এবং ভিশনটা কি, তাদের লক্ষ্যটা কি, তারা কি কি করতেছে, কি কি করতে যাচ্ছে এবং তাদের লক্ষ্যগুলো কি কি, আজ থেকে 5 বছর 10 বছর পর লক্ষ্যগুলো কি কি। আমি বলেছিলাম যে আপনারা সমস্যা লিখবেন, সমাধানের উপায় লিখবেন, লেখার পর ফলাফল দিবেন। এই যে ফলাফলগুলো কিন্তু লিখতে গিয়ে আপনার এই যে এই লেখাগুলো কিন্তু আপনাদের কি কাজে আসতে পারে, এই লেখাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর হচ্ছে এখানে দেখবেন এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি যান তাহলে দেখবেন যে স্ট্র্যাটেজিক প্ল্যান, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কি কি প্ল্যান আছে, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি, ব্যাংকিং সেক্টর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি, এরপর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো আছে এগুলো নিয়ে পরিকল্পনা কি কি, তাই কিনা, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে পরিকল্পনা কি কি, এরপর হচ্ছে বাংলাদেশের যে কি বলা যায় মুদ্রাস্ফীতি বা এই কি বলা যায় এগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনাগুলো কি কি। এখানে গিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, স্ট্র্যাটেজিক যে প্ল্যানগুলো আছে পরিকল্পনাগুলো কিন্তু আপনি সুন্দরভাবে পড়ে নেবেন, প্রতিনিয়ত দেখবেন, কারণ প্রতিনিয়ত কি হয়, আপডেট হয় তথ্যগুলো। এরপর হচ্ছে মনিটারি পলিসি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক পলিসিটা কেমন, বাংলাদেশের অর্থনৈতিক পলিসিটা কেমন হবে, অর্থনীতির ভিত্তিটা কেমন, এটা কি পুঁজিবাদী হবে নাকি এটা মিশ্র হবে নাকি পুঁজিবাদী মিশ্র দুইটা মিলেই হবে, কোন ধরনের অর্থনীতিটা হবে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিটা কেমন, এখানে গেলে কিন্তু আপনি সুস্পষ্ট কি ধারণা পেয়ে যাবেন। এবং আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন, অর্থাৎ অর্থের উৎসগুলো কিভাবে অর্থগুলো আসতেছে, কিভাবে অর্থগুলো ব্যয় হচ্ছে এবং কোন কোন খাতে ব্যয় হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা এই মনিটারি পলিসিতে গেলে আপনারা কি করতে পারবেন, দেখতে পাবেন। এরপর হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম, অর্থাৎ একটু আগেই বলেছি যে অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন, এটার স্বরূপ কেমন, এটা অতীতে কেমন ছিল, ভবিষ্যতে কেমন করতে যাচ্ছে, এই যে ভবিষ্যতে আমি কি কেমন অর্থনীতি দেখতে চাচ্ছি এই সম্পর্কে কি করতে পারবেন, এখান থেকে আপনারা জানতে পারবেন। এরপর অনেক সময় ফোকাস রাইটিং এ কিন্তু এই যে ঋণ বিষয়ক ফোকাস রাইটিং আসে বিভিন্ন ধরনের, যেমন বাংলাদেশের সাথে IMF এর ঋণ, বাংলাদেশের সাথে বিশ্ব ব্যাংকের ঋণ, এই ঋণগুলো বা বাংলাদেশের সাথে ভারতের ঋণ, এই ঋণগুলো কিভাবে আমাদের বিভিন্ন সেক্টরে অবদান রাখবে। যেমন আমরা একটা উন্নয়ন প্রকল্প করতে চাইলাম, এখানে কি করলো, জাপান আমাদেরকে হেল্প করলো বা সাহায্য করলো, তাহলে এই সাহায্য নিয়ে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব, তাহলে কি করতে হবে, এই যে ঋণ সম্পর্কে আমাদেরকে এখানে কি করতে পারি, আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারি, এখানে তথ্য পেতে পারি যে বর্তমানে বাংলাদেশ সরকারের ঋণ কতগুলো আছে, বাংলাদেশ ব্যাংক কোন কোন ব্যাংকে কত টাকা ঋণ দিয়েছে, বাংলাদেশ ব্যাংক এখন কার কাছে কত ঋণই আছে এবং ঋণ খেলাপি, এই বিষয়গুলো কিন্তু এই ক্রেডিটে গেলে কিন্তু আপনি সুস্পষ্ট ধারণা পাবেন। যে বাংলাদেশে জানেন যে বাংলাদেশে একটা অনেক বড় একটা সমস্যা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির কারণে অনেক ব্যাংকই দেখা যাচ্ছে যে একটু আগে ভালো অবস্থানে ছিল, এখন একটু দুর্বল অবস্থানে চলে যাচ্ছে। তাহলে এই যে ঋণ খেলাপির বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। খেয়াল করেন যে এই ব্যাংকের ফোকাস রাইটিং লেখার ক্ষেত্রে আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। এটা আপনি সব সময় প্রতিদিন একবার হলেও
এই আপডেটগুলো আপনি দেখবেন, একটু চোখ বুলিয়ে নেবেন। তাহলে হচ্ছে কি, এখান থেকে আপনি ফোকাস রাইটিং এর জন্য অনেক তথ্য উপাত্ত আপনি পেয়ে যাবেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি কিন্তু পেয়ে যাবেন। পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমটা, বাংলাদেশের পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমটা সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপর যেটা আরেকটা জানা দরকার, এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বৈদেশিক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে কি বোঝায়, যে কোনো একটা দেশ বা ব্যক্তি যদি অন্য কোনো দেশে বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে গিয়ে কি করে, ইনভেস্ট করে, অর্থাৎ অর্থ বিনিয়োগ করে, সেটাকে বলা হয় কি, এফডিআই। অর্থাৎ একটা দেশ বা একটা দেশের জনগণ বা একটা দেশের কোনো প্রতিষ্ঠান অন্য কোনো দেশে গিয়ে কি করে, ব্যবসা করে, সেখানে ইনভেস্ট করে, বিনিয়োগ করে, এটাকে বলা হয় কি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এই সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে। যেমন আমরা জানি ডেল্টা প্ল্যান 2000 মানে কি বলা যায় 2021 মানে 2100 ডেল্টা প্ল্যান 2100, এটাতে ইনভেস্ট করতেছে কে বা কে সহযোগিতা করতেছে? অবশ্যই নেদারল্যান্ডস, এটা তো আমরা জানি। তাহলে কি করবে তারা, কতটুকু এখানে কি করলো, ইনভেস্ট করলো, কি পরিমাণ অর্থ ইনভেস্ট করলো, কোন কোন সেক্টরে তারা ইনভেস্ট করতেছে, এটার ভবিষ্যৎটা কি, ইনভেস্টের ফলে কি হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কি করতে হবে, ধারণা রাখতে হবে। এরপর আমরা ফোকাস রাইটিং, আমরা এতক্ষণ আমরা জানতে পারলাম যে ফোকাস রাইটিং এর বিষয়গুলো কি কি, কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, কিভাবে লিখতে হবে। এখন হচ্ছে যে ফোকাস রাইটিং এর জন্য আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। এই দক্ষতা অর্জন করার জন্য আমাদের কি করা উচিত, আমাদের করণীয়গুলো কি কি। এখানে দেখেন 1 নাম্বার যেটা হচ্ছে কি, বেসিক গ্রামার, অর্থাৎ যে আমাদের মৌলিক যে ব্যাকরণ আছে, অর্থাৎ ইংলিশ গ্রামারটা আছে, এই সম্পর্কে আমাদেরকে বেসিক যে নলেজ আছে এটা আমাদেরকে জানতে হবে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে স্ট্রাকচার যেন নির্ভুল হয়। কারণ ইংরেজির ক্ষেত্রে যখন আমরা ইংরেজি ফোকাস রাইটিং লিখবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক যে স্ট্রাকচারটা, এটা কিন্তু খুব বেশি করে দেখা হয়, তাই কিনা? যেমন আমরা বাংলা ভাষী মানুষ, আমাদের বাংলা লিখতে গেলে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু ইংরেজি লিখতে গেলেই আমরা বুঝতে পারি না যে আসলে কোন সেন্টেন্স, কোন শব্দের পর কোন শব্দ বসানো উচিত, বা এটার গঠন প্রণালী কেমন হওয়া উচিত, এটার ভার্বটা কেমন হওয়া উচিত, অক্সিলারি ভার্বটা কেমন হওয়া উচিত, এটার মূল যে ভার্বটা আছে এটার গঠনটা কেমন হওয়া উচিত। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাকে ইংরেজি ফোকাস লিখতে গেলে অবশ্যই আমাকে গ্রামারে আমার বেসিক ধারণাটা থাকতে হবে, গ্রামারের উপর। এরপর যে বিষয়টা আছে যে স্পেলিং, বানান, আমরা এই ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করি, তাড়াহুড়া করতে গিয়ে বানানগুলো ভুল লিখে ফেলি। এখানে আমাদের কি করা যাবে না, বানানগুলোকে কখনোই ভুল করে লেখা যাবে না। অবশ্যই আমাদের যখন আমরা ফোকাস রাইটিং শিখবো বা লিখবো, যখন আমরা পত্রিকা পড়বো, তখন সাথে সাথেই কিন্তু আমরা বানানগুলো দেখে নিব। তাহলে কি হচ্ছে, আমাদের বানানের উপর সবসময় নজর রাখতে হবে, যেটা আমার বানানটা হচ্ছে কি নির্ভুল হয়। এরপর ফোকাস রাইটিং এ আমরা যে একটু আগে আমরা বলেছিলাম যে একই শব্দের বারবার ব্যবহার করব না, এবং সেটা যেন সাদামাটা না হয়, মানে একদম যেটাকে বলা হয় যে বাংলার সাথে তাল মিলিয়ে আমরা ভাবার্থ, মানে কি বলা যায়, শাব্দিক অনুবাদ করতে যাই, শাব্দিক অনুবাদ করা থেকে আমরা বিরত থাকবো। আমরা সবসময় ভাবার্থ নিব। এই ভাবার্থ যখন, ভাবানুবাদ যখন আমরা করতে যাব, তখন কিন্তু যে যেমন একটা বাংলা শব্দ আছে, ওইটার হুবহু যে ইংরেজি শব্দ ওটা ব্যবহার না করে আমরা কি ব্যবহার করতে পারি, ইডিয়ম ফ্রেজ ব্যবহার করতে পারি। এই যে আমাদেরকে বেশি বেশি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ব্যবহার করা শিখতে হবে। এগুলো আমরা শিখবো কিভাবে, এগুলো শিখবো যখন আমরা পত্রিকাগুলো পড়বো, যখন আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাব, তখন হচ্ছে কি ওখানে এই সম্পর্কে আপনারা দেখবেন যে ওখানে ব্যাংকিং টার্মগুলো আছে, ইকোনমিক্যাল টার্মগুলো আছে, এই টার্মগুলো কি হবে, ওখানে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের কি হবে, একটা ধারণা হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রুপ ভার্ব, অর্থাৎ যখন আমরা কিছু কিছু ভার্ব আছে, যেমন আমরা ব্যবহার করতে পারি কি, একদম সিম্পল, যেমন কি বলতে পারি, যেমন দক্ষ, আমরা বলি যে গুড অ্যাট মানে দক্ষ, বাকি এরপর কি আছে, পুট অন নিভে ফেলা বা রাখা। এই যে বিভিন্ন ধরনের যে সব গ্রুপ ভার্ব গুলো আছে, একদম সিম্পল যেটা, এগুলো কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে আমি যে সেন্টেন্সগুলো লিখবো, আমি যে সেন্টেন্সটা লিখবো, সেই সেন্টেন্সটা যেন সাদামাটা সেন্টেন্স না হয়, একদম গতানুগতিক না হয়। ওটার ভিতরে এক ধরনের কি থাকবে, কারিশমা থাকবে। ওটার ভিতরে আমরা ইডিয়ম ফ্রেজ ব্যবহার করব, গ্রুপ ভার্ব ব্যবহার করব, আমরা শাব্দিক অনুবাদ না করে আমরা কি করব, ভাবানুবাদ করব। তাহলে কি হবে, ওই ফোকাস রাইটিংটা একটা সুন্দর ফোকাস রাইটিং হিসাবে দাঁড় করাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করলাম যে ইংরেজিতে ফোকাস রাইটিংটা কিভাবে লিখতে হয়। আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল যে আসলে ফোকাস রাইটিংটা কিভাবে লিখবো, অনেকের মনেই হতাশা ছিল, ভীতি কাজ করছিল, অনেকেই হয়তো লিখতে পারি না। তো আমরা আজকে দেখলাম যে একটা ফোকাস রাইটিং কিভাবে লেখা যায় বা লেখা হয়।
তো আপনারা আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই, কারণ আপনারা জানেন যে আমাদের এই বিদ্যাবাড়ি ব্যাংক হেড লাইভ 1 ব্যাচের, আমাদের যে লাইভ 1 আছে এক্সট্রা কেয়ার লাইভ 1 ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের 2 ব্যাচের ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, হয়তো 2-4 দিনের ভিতরেই আমরা শুরু করতে যাচ্ছি। তো এখনো যারা ভর্তি হননি বা যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন, বিশেষ করে যারা এবার প্রথমবারের মতো ব্যাংকে অ্যাপ্লাই করেছেন বা হয়তো বা ভবিষ্যতে দিবেন, যারা ফাইনাল ইয়ারে পড়েন, তারাও কিন্তু আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারেন। তাহলে হচ্ছে কি, আপনি এক ধাপ এগিয়ে থাকলেন। তো আমাদের এই এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 2তে ভর্তি চলছে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই পেজের সাথে যুক্ত থাকবেন। আমাদের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করবেন, আমাদের এখানে দেওয়া আছে। তো আপনারা কি করবেন, অবশ্যই এই ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান। যদি আপনারা ভর্তি হন, আমরা এই পেইড কোর্সগুলোতে একদম ধরে ধরে একটা, যেমন আর্গুমেন্ট কিভাবে লিখতে হয়, ফোকাস রাইটিং কিভাবে লিখতে হয়, ট্রান্সলেশন কিভাবে করতে হয়, বাংলা ট্রান্সলেশন কিভাবে করতে হয়, ইংরেজিতে কিভাবে কনভার্ট করতে হয়, এগুলো আমরা একদম সুন্দর করে ধরে ধরে আমরা কি করি, শিখিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই আমাদের এই লাইভ ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাবেন। তো আমাদের এখানে কি আছে, এখানে লিংক দেয়া আছে, আমাদের পেজের লিংক দেয়া আছে, আমাদের গ্রুপের লিংক দেয়া আছে। এই লিংকগুলোতে আপনারা নিয়মিত কি করবেন, ভিজিট করবেন। এখানে আমাদের কার্যক্রম দেয়া আছে, আমাদের ব্যাচ সম্পর্কে, আমাদের ক্লাস সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। এখানে আমাদের প্রতিনিধির নম্বর দেয়া আছে, তাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে আমাদের প্রতিনিধির নম্বর দেয়া আছে, আপনারা এই নম্বরগুলোতে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো জেনে নেবেন। তো বন্ধুরা, আপনাদের সবার যে এতদিনের একটা চাওয়া ছিল যে ফোকাস রাইটিং নিয়ে কিছু বলেন, তো আজকে আমি মনে করি যে আপনাদের ফোকাস রাইটিং নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। আপনারা মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন যে আমার ফোকাস রাইটিংটা কেমন হওয়া উচিত। তো এর পরবর্তীতে আপনাদের সামনে আমি আবারও নিয়ে আসব, বা আমাদের যারা সিনিয়র টিচার আছেন, অভিজ্ঞ শিক্ষক যারা আছেন, তারা নিয়ে আসবে একদম হাতে কলমে একটা ফোকাস রাইটিং কিভাবে লিখতে হয়। তো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজের সাথে যুক্ত থাকি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।